मजबूरी नूं दुनिया दी दस्तूरी नूं साथ तेरा रब तेरा पूरा कर जरूरी नूं आसी ओ नहीं आया रास्ता ना दिखलाया। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আপনারা ভালো না থাকলেও আমার ভিডিওটা দেখার পরে আশা করি অনেকটা ভালো হয়ে যাবেন, কারণ আমি এতদিন আপনাদেরকে অনেক রাজবাড়ি ঘুরিয়ে দেখিয়েছি। তবে আজকে যেই রাজবাড়িটা দেখাতে যাব সেটা একটু অন্যরকম, মানে আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন, বিশেষ করে ছেলেদেরকে বলছি। আজকে আমি যেই রাজবাড়িতে যাব সেটা হচ্ছে পরীদের রাজবাড়ি। কি শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? পরীদের রাজবাড়ি, তাই তো? হ্যাঁ, আজকে যাব পরীদের রাজবাড়িতে। আর পরীদের রাজবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো, তার পিছনে যত ইতিহাস আছে আমি আপনাদেরকে বলবো, প্লাস ওইটার ভিতরে কিন্তু পরীদেরকেও খোঁজাখুঁজি করব। যদি পরীদেরকে পেয়ে যাই তাহলে কার কার পরী লাগবে অবশ্যই আমাকে নক দিবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে পরীকে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে আসছি। এখন আমরা গেটের সামনে নামবো আর পরীদের রাজত্বে প্রবেশ করব। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে পরীদের রাজবাড়ির মেন গেট। তো এইটার ভিতরে ঢুকে মাঠটা পার হবার পরেই আমরা ওই রাজবাড়িতে প্রবেশ করতে পারবো। তো ভিউয়ার্স, চলেন পরীদের রাজবাড়িতে প্রবেশ করি। গেটটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কত বছরের পুরনো। আর স্বাভাবিক পুরনো থাকবেই, যেহেতু পরীরা ওখানে থাকে, তো পরীদের রাজবাড়ি তো পুরনোই হবে, তাই না? কারণ ওরা তো নতুন জায়গায় থাকবে না, পুরনো জায়গাতেই থাকবে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে ওইখান থেকে এই যে পরীদের প্রাসাদের সামনে চলে আসলাম। এই প্রাসাদের উপরটা অনেক সুন্দর, আর সুন্দর কেনই বা থাকবে না বলেন? যেখানে পরী আছে সেখানে তো সুন্দর থাকবেই। ওই যে দেখেন উপরের সাইডটা তেমন একটা বোঝা যাচ্ছে না, উপরের যে কারুকার্যটা আছে ওইখানে দুই পাশে দুইটা পরীর কারুকার্য আছে। আর এই পরী দুইটার কারণেই কিন্তু এই রাজবাড়িটাকে পরীদের রাজবাড়ি বলে গণ্য করা হয়। তবে পরীর রাজবাড়ি ছাড়াও কিন্তু এই রাজবাড়িটির নিজস্ব একটি নাম আছে, তো সেটা হচ্ছে হেমনগর জমিদার বাড়ি। আর এই হেমনগর জমিদার বাড়িটি বিশাল বড় আর অনেক সুন্দর, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। আর সেই জন্য আমিও আপনাদেরকে নিয়ে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে এই বাড়িতে প্রবেশ করব। তো প্রবেশ করার জন্য কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসলাম। তো এইখানে এগোনোর পর একটা গেট দেখলাম, এসে দেখলাম এইখানে এই সাইডটাই গেটের মধ্যে তালা দেয়া। তো তালা দেখে বুঝতেই পারলাম যাতে এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করা সম্ভব না, তাই ভাবলাম যাতে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। তারপর এই জায়গা থেকে চলে আসলাম, এই সাইডটা দিয়ে আসলাম। আসার পর এই যে এই রাজবাড়ির নিচের তলা, মানে নিচের সাইডটা দিয়ে হাঁটাহাঁটি করলাম। এই সাইডটায় কেচি গেট ছিল, এইখানেও তালাবদ্ধ ছিল। তো বুঝতে পারলাম এই সাইডটা দিয়েও প্রবেশ করা যাবে না। তো সামনের দিকে এগোতে শুরু করলাম। আর এগোতে এগোতে এইখানে আমি প্রাসাদের এই সাইডটা দেখতেছিলাম, এত বেশি সুন্দর, আমি আপনাদেরকে কি বলে বোঝাবো। আগের দিনের জমিদার বাড়িগুলো আসলেই অনেক সুন্দর ছিল, আর ওরা এইসব জমিদার বাড়ির কাজগুলো এত নিখুঁতভাবে করাতো যেটা দেখে আসলেই চমকে যাওয়ার মতো। এই যে কাজগুলো দেখতেছেন, এই প্রত্যেকটি কাজ কষ্টি পাথর দিয়ে করা, মানে ওরা কতটা রসিক টাইপের লোক, বা কতটা খরচ করলে, কতটা ব্যয়বহুল করলে এত বড় একটা প্রাসাদ কষ্টি পাথর দিয়ে নির্মাণ করেছেন। তো যাই হোক, ওনাদের টাকা ছিল যার কারণে ওনারা করতে পারছে, আমাদের নাই, আমরা করতেও পারবো না। আমরা শুধু দেখতে পারবো আর ভাবতে পারবো কিভাবে এত কিছু কিভাবে করলো। আচ্ছা, আমি এইখানে আসার পর এই প্রাসাদ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, যেটা আমি আপনাদেরকে জানাবো। আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিও ছেড়ে চলে গেলে কিন্তু কিছুই জানতে পারবেন না, প্লাস কিছু দেখতেও পারবেন না।
তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণে মনে হলো যে একটা গেট পেলাম, যেটা দিয়ে আমি প্রাসাদের ভিতরে ঢুকতে পারবো। তারপরও এখানে তালাবদ্ধ ছিল, কিন্তু তালাবদ্ধ থাকলেও এই সাইডটা দিয়ে ভিতরে প্রবেশ করা যাচ্ছে। তো দেখেন কিভাবে আমি ঢুকে পড়লাম। দেখছেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, তাও আপনারা বুঝেন না। লাইক কমেন্ট শেয়ার করতে আপনাদের খুব কষ্ট হয়। আমি যত কষ্ট করে ভিডিও করি, এত জায়গায় আপনাদের ঘুরে ফিরে দেখাই, সেটা কি আমার কষ্ট হয় না বলেন? আপনারা যদি বুঝেন আমার কষ্ট হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, যাই হোক, সামনের দিকে আগাতে শুরু করলাম। একটু আগানোর পরেই এই যে দেখেন, আমি কতটা খুশি হয়ে গেছিলাম। ভাবছিলাম উপরে ওঠার একটা রাস্তা মনে হয় পাইছি। তারপরে একটু সামনে গিয়ে দেখলাম আর কি, না, এখানে উপরে ওঠার কোনো রাস্তা নাই। তারপর আর কি করব, মনটা খারাপ করে ওইখান থেকে চলে আসলাম, সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো দেখেন, আমরা এখন এই রাজবাড়ির ভিতরে আছি। রাজবাড়িটা আসলে অনেক পুরনো। তো দেখেন, রাজবাড়ির উপরের সাইডটা, মানে উপরের ছাদটা, ওই ছাদটা পুরোটাই যে রেল লাইনের পাত দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা দেখলে বোঝাই যায় এই যুগের মানুষের মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে, তবে আগের যুগের মানুষের মাথায়ও কিন্তু অনেক বুদ্ধি ছিল। তো যাই হোক, সামনের দিকে আগাতে শুরু করলাম, আর চারপাশটা দেখতেছিলাম। অনেকটা সুন্দর আর অনেক কক্ষ বিশিষ্ট। তো আমি কিন্তু খুঁজতেছিলাম যাতে এই বাড়ির দোতলায় কিভাবে ওঠা যায়। তো বুঝতেই পারতেছেন, আমিও তো আপনাদের মতো অজানাই, আগে কখনো আসি নাই। তো খুঁজতেছিলাম যাতে কিভাবে উপরে উঠতে পারি, তো পাচ্ছিলাম না সিঁড়িটা। তো সমস্যা নাই, বাড়িতে যেহেতু ঢুকে পড়ছি, সিঁড়িটাও খুঁজে নিব। তো সিঁড়ি খুঁজতে খুঁজতে একটা রুমের ভিতরে ঢুকে পড়লাম। তো এইখানে দেয়ালে কিছু কথা লেখা ছিল, নারী নির্যাতন বন্ধ করো, নারী অধিকার প্রতিষ্ঠা করো। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি আমি, কথা বলতে বলতে, এই রাজবাড়িটির সামনের অংশটুকু এখন কিন্তু কলেজ হিসেবে ব্যবহার করা হয়। এই দিকটাও মনে হয় কলেজ হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার কারণে হয়তো বা দেয়ালে এরকম লেখা হয়েছে। তো যতটুকু আমার ধারণা ততটুকুই বললাম। তো ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পর মনে হলো সিঁড়িটা পেয়ে গেছি, আমিও অনেক খুশি। তো টক টক করে সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। এইবার আপনাদেরকে আমি উপরে নিয়ে যাব আর নিজেও ঘুরে দেখে আসি। তবে সিঁড়ি দিয়ে যতটা উপরে উঠতেছিলাম, কেমন জানি একটা ভয় ভয় লাগছিল। তবে ভয়ের কিছু নাই, আমি উপরে তো উঠবই। তো উপরে উঠতে শুরু করলাম। যা এই সাইডটায় এসে দেখলাম যাতে এইখানে একটা দেয়াল দেয়া, যাতে উপরে ওঠার মানে রাস্তা এখানে বন্ধ করা আছে। কেন এই রাস্তাটা বন্ধ করে দিছে আমার জানা নাই। তো ভাবছিলাম হয়তোবা উপরের রাস্তাটা পেয়ে গেছি আর আপনাদের জন্য পরি ধরে নিয়ে আসতে পারবো। হয়তোবা উপরে পরি ছিল, যার কারণেই হয়তোবা মানে দেয়াল দিয়ে অফ করে দেওয়া হয়েছে। তো কি করব, ব্যর্থ হয়ে আবার ওইখান থেকে নেমে পড়লাম। দেখি অন্য কোথাও কোনো সিঁড়ি পাওয়া যায় কি না উপরে ওঠার জন্য। আর উপরে ওঠার আগে নিচের তলাগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। তো ঘুরতে ঘুরতে মনে হয় আমি আপনাদেরকে নিয়ে জমিদারদের আড্ডাখানায় চলে আসলাম। এইখানটায় বসে মনে হয় আগের দিনের জমিদাররা এইখানে বসে আড্ডা দিত, প্লাস খেলাধুলা করত। এই যে দেখেন, এখানে 16 গড় কিংবা এই যে লুডো গড় বা কি বলে এটাকে আমি জানি না। আমরা তো এখন মনে করেন এইগুলা কিনে নিয়ে এসে খেলি। তো জমিদাররা তো আর সেটা করতো না, ওরা সরাসরি এইসব আড্ডা দেওয়ার জন্য, খেলাধুলার জন্য ওদের আলাদা বৈঠকখানা তৈরি করতেন। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে ওরা এই সাইডটায় বসে আড্ডা দিত বা খেলাধুলা করত। তো যাই হোক, গড়গুলো এখনও স্পষ্ট আছে। তো যারা এই গড়গুলো খেলতে পারেন, যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, এসে এখানে বসে খেলতেও পারবেন, এতটা স্পষ্ট এগুলো এখনও আছে। তো এই গড়টা কিভাবে খেলে আমি জানি না। তো গড়টার পাশে বসে একটু গুনে গুনে দেখলাম যাতে কিভাবে এটা খেলতো। ওইগুলো মাথা খাটিয়ে লাভ নেই, আমি ওইটা পারবো না।
তো চলেন আমরা এখন অন্য সাইডটাই ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে মনে হয় উপরে ওঠার সিঁড়িটা পেয়ে গেছি। তো এই যে এই সাইডটায় চলে আসলাম, এখানে এসে দেখলাম উপরে ওঠার একটা সিঁড়ি আছে। তো ভাবলাম আপনাদেরকে নিয়ে উপরে চলে যাব। তো আস্তে আস্তে করে উপরে ওঠা শুরু করলাম। তো চলেন দেখে আসি উপরের সাইডটায় কি আছে, যে এখানে ওঠার জন্য এতটা ব্যস্ত আমি নিজে হয়েছিলাম আর আপনাদেরকেও অপেক্ষা করাচ্ছিলাম কখন সিঁড়িটা পাবো আর আপনাদেরকে উপরে নিয়ে আসব। তো আমি অনেকটা খুশি, উপরে ওঠার সিঁড়ি পেয়ে গেলাম। তো উপরে উঠেও আসলাম। এই যে উপর থেকে নিচের রাজবাড়ির সামনের মাঠের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো উপরে এই সাইডটায় দেখেন পিলারগুলো কত মোটা এবং অনেক সুন্দর কাজ করা পিলারগুলোতে, আর প্রত্যেকটা পিলার কিন্তু কষ্টি পাথর দিয়ে বানানো হয়েছে। কতটা ব্যয়বহুল করে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে আসলে এইখানে না আসলে সেটা বোঝা যাবে না। তো এই পাশে একটা রুম, তো রুমটাতে দেখলাম দরজা মিশানো। তো আমি ভাবলাম কি, যেহেতু পরীদের প্রাসাদ, তো হয়তো বা দরজা বন্ধ করে ভিতরে পরী বসে আছে। তো এই জন্যে ঠাস করে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম। একটু একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু পরী তো খুঁজতে হবে তাই না। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটা কি বলে ওয়ার্ড্রোব কিংবা সুকেসের মতো দেখতে পেলাম। ভিতরে গিয়ে ভাবলাম যাতে পরী টরি এটার ভিতরে হয়তো বা বসে আছে। তো ঢোকার পরে কিছুই পেলাম না, পুরোটাই খালি ছিল। তো মনটা খারাপ হয়ে গেল, আপনাদের জন্য পরী এখনও খুঁজে পাইনি, যার কারণে ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। তো এই সাইডটা দিয়ে ওই পাশটায় যাচ্ছিলাম, তবে ওই পাশটায় যাওয়ার আগে এইখানে অনেক ছেলেদের কথা শুনতেছিলাম। তো এইখানে আসার আগে আমি শুনলাম যাতে এই বাড়ির ভিতরে নাকি ছাদের দিকে অনেক ছেলেপেলেরা আছে যারা এই যে নেশা টেশা করে এখানে বসে আড্ডা টাড্ডা মারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই অনেকজন একসাথে হয়ে তারপরে আসবেন, কারণ এসব পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িগুলোতে একদিক দিয়ে মনে করেন ভূতের ভয়ও আছে, আর ভূতের ভয় থেকে বেশি হচ্ছে মানুষের ভয়। কারণ এলাকার কিছু ওই কি বলে দুষ্ট ছেলে পেলে থাকে যারা এই জায়গাগুলোতে বসে নেশা টেশা করে বা অনেক কিছুই করে। তো আমি বলবো যাতে আপনারা আসলে কখনোই একা আসবেন না, অবশ্যই 5-6 জন একসাথে হয়ে তারপরে আসবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ওই জায়গাটা থেকে আমি চলে আসলাম। তো চলে নিচে হাঁটতেছিলাম, তো শুনলাম যাতে এইখানে মানে এই প্রাসাদের কয়েকটা পুকুর আছে। তো ভাবলাম যাতে এই পুকুরগুলো ঘুরে দেখব। পুকুর না, মানে দিঘিগুলোতে নাকি এই প্রাসাদের রানীরা গোসল টোসল করতো। তো ভাবলাম যাতে ওই পুকুরটাতে যাব, মানে দিঘিটাতে যাব, গিয়ে ঘুরে দেখে আসব। চলেন দিঘিতে যেতে যেতে এই প্রাসাদের ঐতিহাসিক সম্পর্কে কিছু কথা জেনে আসি। তো রাজবাড়ি নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। আমি এখানে আসার পরে যতটুকু জানতে পারলাম, তো এই রাজবাড়িটি অনেক পুরনো, মানে অনেক পুরনো। হেমচন্দ্র এই রাজবাড়িটি নির্মাণ করেছেন, আর এই বাড়িটির নির্মাণকাল হচ্ছে 1880 সাল। আপনি বুঝতেছেন, 1880 সালে হেমচন্দ্র এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আসলে বাড়িটি কিন্তু অনেক সুন্দর। আর 1880 সালে এত আগে এত সুন্দরভাবে বাড়ি নির্মাণ করা যায়, বাড়িটি এত সুন্দরভাবে নির্মাণ করেছেন যেটা সামনে থেকে না দেখলে হয়তোবা বোঝানো যাবে না। হেমচন্দ্র এই বাড়িটি নির্মাণ করার জন্য নাকি দিল্লি থেকে কারিগর নিয়ে এসেছিলেন। চন্দ্র উনি নাকি অনেক প্রভাবশালী জমিদার ছিলেন, তবে ওনার বাড়ি দেখে বোঝা যায় যাতে উনি অনেক প্রভাবশালী জমিদার ছিলেন। তবে ওনার একটাই দুঃখ ছিলেন, ওনার নাকি 7টা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, যার জন্য ওনার মনে অনেকটা কষ্ট ছিল। তবে যাই হোক, ওনার 7 মেয়ের জন্য উনি অনেক কিছু করেছেন। এই যে দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যে দিঘিটায় চলে আসছি,
এই দিঘিটা হচ্ছে এই প্রাসাদেরই দিঘি। তবে আমি যতটুকু জানতে পারলাম এই হেমচন্দ্রর নাকি 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের জন্যে উনি নাকি প্রাসাদের আশেপাশে 7টা এরকম দিঘি করেছিলেন। তো এরকম আমি যেই দিঘিটার পাশে দাঁড়িয়ে আছি, মানে এটা হচ্ছে একটা দিঘি, এমন আরও 6টা দিঘি আছে। তবে আমি আপনাদেরকে আরও একটা দিঘি ঘুরে দেখাবো, কারণ ওই দিঘিটা হচ্ছে, এটা হচ্ছে প্রাসাদের পিছন সাইড, আর ওই দিঘিটা হচ্ছে প্রাসাদের সামনের সাইডে। তো যার কারণে আমি 2টা দিঘি দেখাবো, বাকি আরও 5টা দিঘি আছে, ওইগুলো আরও একটু দূরে দূরে, যার কারণে ওইগুলাতে আমি আর যাব না, কারণ অতটা সময় আমার হাতে নেই, আমি আবার চলে যাব। তো এই জন্য দিঘি তো মনে করেন সব একরকমই, যার কারণে আমি 2টা দিঘি দেখাবো, বাকিগুলো দেখাতে পারবো না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই 7টা দিঘি ঘুরে দেখে যাবেন। তো যেটা বলছিলাম আপনাদের, এই হেমচন্দ্রের কথা, উনি কিন্তু অনেক প্রভাবশালী জমিদার ছিলেন। আর আরেকটা কথা শুনতে পেলাম, তো উনি প্রভাবশালীর পাশাপাশি উনি গরিব অসহায়দের নাকি অনেক সাহায্য সহযোগিতা করতেন, যার কারণে উনি সবার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এবং উনি নাকি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। তো যাই হোক, আমি এতটুকুই জানতে পারছি এইখানে আসার পরে। তো প্রাসাদটা দেখেও অনেক ভালো লাগলো, আর এই জমিদারের কথা শুনেও অনেকটা ভালো লাগলো। তো এখন আমরা এই প্রাসাদ থেকে চলে যাব। এই জমিদারের একটা পুকুর তো আমরা দেখতে পেলাম, তো আরও একটা পুকুর যেটা সামনের সাইডটায় আছে, ওই পুকুরটাতে এখন যাব। তো চলেন ওই পুকুরটাতে যাওয়া যাক। পুকুরটাতে যাওয়ার আগে এই বাড়ির পিছনটায় আমি লক্ষ্য করলাম, যাতে বাড়ির পিছন সাইডটাতেও বাড়ির কারুকার্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে চলেন সামনের পুকুরটা ঘুরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা গান শুনতে শুনতে চলে আসলাম বাড়ির সামনের সাইডের পুকুরটায়। তো চলেন আমরা এখন সামনের সাইডের পুকুরটায় যাই, দেখি এই পুকুরের কি অবস্থা। তো যেতে যেতে চোখে পড়লো সামনের এই পুকুরটার সামনের যেই ঘাটটা আছে, মানে যেই সিঁড়ি বাঁধা ঘাটটা, ওই ঘাটটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। কিন্তু আমরা পিছন সাইডের যে পুকুরটা দেখে আসলাম, ওইখানে কিন্তু ঘাটটা অনেক সুন্দর ছিল, সিঁড়িগুলো একদম খুব ভালো ছিল। কিন্তু এই সাইডটায় দেখেন সিঁড়িগুলো একদম খণ্ড খণ্ড হয়ে ভাঙা আছে, মানে কালের বিবর্তনে এখন ঘাটটা সেই আগের মতো বাঁধানো বা সুন্দরটা নেই। তবে সেই পুকুরে এখন আশেপাশের লোকজন, অনেক মানুষ গোসল টোসল করে, তবে সেই রানীরা এখন আর গোসল করে না, বা সেই জমিদারের মেয়েরা এখন গোসল করে না, কিন্তু সেই আশেপাশের মানুষরা এখন এই পুকুরে গোসল করে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। প্রাসাদের ভিতরে ঢুকলাম আপনাদের জন্য, পরীও খোঁজাখুঁজি করলাম, কিন্তু খুব দুঃখের বিষয় আমি পরী খুঁজে পাই নাই, তবে পরীর ভাস্কর্য খুঁজে পাইছি। তো যাই হোক, মন খারাপের কিছু নাই, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য পরী খোঁজাখুঁজি করব। তো আমার ভিডিওর পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে পরবর্তী ভিডিওতে পরী খোঁজাখুঁজি করে আপনাদের কাছে পাঠাতে পারি। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি আপনাদের জন্য পরী খুঁজতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।